হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অবিশ্বাস্য সত্য ঘটনা। একটি গ্রাম যেখানে বাজারে শাকসবজি বা জামা কাপড়ের মতোই বিক্রি হয় সুন্দরী নারী ও মেয়েরা। শুনতে অবাক লাগছে না? তবে এই রহস্যময় ঘটনার পেছনে লুকিয়ে আছে চমকপ্রদ এক কাহিনী। কি সেই ঘটনা, কি ঘটছে সেই গ্রামে, জানতে হলে পুরো গল্প শুনতে হবে। কাহিনীর শুরুতেই দেখা যায় রাজস্থানের এক গ্রামে গভীর রাতে চলছে এক ভয়ঙ্কর নিলাম। রেপ্তি নামের এক মহিলাকে সবার সামনে তোলা হয়েছে, আর তার সাথে সাথেই নিলাম হচ্ছে তার মাত্র 16 বছরের মেয়ে পায়েলের। ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা একের পর এক দর হাঁকছে, যেন তারা কোনো মালপত্র কিনছে। অবশেষে হরিশ নামের এক ব্যক্তি 45,000 টাকার বিনিময়ে মা মেয়েকে কিনে নেয়। রেপ্তি অন্যদের মতো তাকেও হুকুম বলে ডাকতে বাধ্য হয়, কিন্তু তার সঙ্গে ছিল তার 12 বছরের ছেলে তেজস্বীও। মায়ের অনুরোধে হুকুম তাকেও তাদের সঙ্গে নিয়ে নেয়। কিন্তু এরপর কি ঘটবে, কি ভাগ্য অপেক্ষা করছে তাদের জন্য? হুকুম রেপ্তি, পায়েল আর তেজস্বীকে নিয়ে চলে আসে কানপুরের প্রতাপনগরের এক বাড়িতে। এখানেই তাদের থাকতে দেয়, যেন সবকিছু স্বাভাবিক। এরপর রেপ্তির আধার কার্ড নিয়ে হুকুম বাইরে যায় এবং ফিরে আসে 3টি মোবাইল আর নতুন জামা কাপড় নিয়ে। হুকুম ওদের নতুন পোশাক পরতে বলে। রেপ্তির শাড়ি বদলানোর পরই হুকুম তার আসল রূপ দেখায়। সে জোর করে ঘনিষ্ঠ হয়। রেপ্তি তখনই বুঝতে পারে একই ঘটনা পায়েলের সাথেও ঘটতে পারে। আতঙ্কে সে পায়েলকে নতুন জামা খুলে ফেলতে বলে, কিন্তু পায়েল তার কথা শোনে না, বরং সে সেজে গুজে সবার দৃষ্টি আকর্ষণ করতে থাকে। এভাবেই দিন যেতে থাকে। আর একদিন খাবার খাওয়ার সময় রেপ্তি সাহস করে হুকুমকে জিজ্ঞাসা করে, তুমি রোজ রাতে কোথায় যাও, কার কাছে? কথাটা শুনি হুকুম আগুনে ঘি ঢালার মতো ক্ষেপে যায়। রেপ্তিকে নির্মমভাবে মারধর করে আর হুঁশিয়ারি দিয়ে বলে, তোর অকাত ভুলে যাস না, তোকে আমি টাকা দিয়ে কিনেছি। হুকুম চলে গেলে কৌতূহলী রেপ্তি ও পায়েল চুপচাপ তার পিছু নেয়। তারা দেখে হুকুম আসলে তার নিজের বাড়িতেই যাচ্ছে। সেখানেই তার স্ত্রী বিনা ছিল। বিনা রেপ্তি ও পায়েলকে দেখে বিস্ময়ে হুকুমকে প্রশ্ন করে, এরা কারা? হুকুমের ভেতরের পশু তখনও ঠান্ডা হয়নি। সে বিনাকেও মারধর করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রেপ্তি ও পায়েল পালাতে চেষ্টা করে, কিন্তু হুকুম ততক্ষণে রেপ্তির গলা চেপে ধরে আর হুমকি দিয়ে বলে, এখানে আবার আসিস তাহলে তোকে মেরেই ফেলবো। এরপর আতঙ্কিত তেজস্বী ছুটে যায় কল্যাণপুরা পুলিশ স্টেশনে। কাঁপা কাঁপা কণ্ঠে সে জানায়, আমার মা 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। পরের দিন দিদি পায়েল তাকে খুঁজতে বেরিয়েছিল, সেও আর ফিরে আসেনি। অন্যদিকে কল্যাণপুরা পুলিশ গৌতমনগরে এক নারীর মরদেহ খুঁজে পায়। তাকে নৃশংসভাবে বারবার ছুরি মেরে হত্যা করা হয়েছে, সম্ভবত 2-3 দিন আগে। পোশাক দেখে মনে হচ্ছিল তিনি রাজস্থানের কোনো মহিলা। এদিকে তেজস্বী পুলিশকে জানায়, আমার বাবা অনেক আগেই মারা গেছেন। আমাদের একজন আত্মীয় আমাদেরকে বেচে দিয়েছিল। হুকুম আমাদের রাজস্থান থেকে কিনে এনে কানপুরে নিয়ে এসেছিল। কিন্তু পুলিশ যখন হুকুমের আসল নাম জানতে চায়, তেজস্বী অসহায়ভাবে জানায় যে সে জানে না হুকুম আসলে কে। এরপর জানা যায় যে মৃত মহিলার লাশ পাওয়া গিয়েছিল সে আর কেউ নয়, রেপ্তি। এই খবর শুনে 12 বছরের তেজস্বী ভেঙে পড়ে। তার কষ্ট দেখে পুলিশেরও মন কেঁদে ওঠে। পুলিশের সন্দেহ হয় হুকুমই রেপ্তিকে নৃশংসভাবে খুন করেছে। তেজস্বী দেওয়া বর্ণনার ভিত্তিতে হুকুমের স্কেচ তৈরি করা হয় এবং তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে ওদের 3 জনের রেজিস্টার নাম্বার ও কল ডিটেলস চেক করা হয়। পুলিশ তদন্ত চালিয়ে দেখে তেজস্বী, পায়েল আর রেপ্তির 3টি মোবাইল নাম্বারই রেপ্তির নামে রেজিস্টার করা। আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, 3টি সিম কার্ড আলাদা আলাদা জায়গা থেকে কেনা হয়েছে এবং প্রতিবার রেপ্তির আধার কার্ড ব্যবহার করা হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 3 জনের কল ডিটেলসে কোথাও হুকুমের নাম্বার পাওয়া যায় না। তবে পায়েলের কল ডিটেলসে 2টি অন্য নাম্বার ধরা পড়ে। তেজস্বী নাম্বার 2টি দেখে সঙ্গে সঙ্গেই চিনে ফেলে। সে পুলিশকে জানায়, এই নাম্বারগুলো শিবার লক্ষণের। দিদি আমার আর এদের সাথেই ফোনে কথা বলতো। এবার প্রশ্ন, এই শিবার লক্ষণ কে? তারা কি পায়েলের বন্ধু, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? এরপর তেজস্বী পুলিশকে নিয়ে যায় শিবার লক্ষণের কাছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে শিব জানায়, পায়েল আমার ভালো বন্ধু ছিল। ও নিজেই বলেছিল হুকুম আমাদের রাজস্থান থেকে কিনে এনে এখানে রেখেছে। পুলিশ যখন হুকুমের স্কেচ দেখায়, শিব ও লক্ষণ একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ এটাই সেই ব্যক্তি। কিন্তু লক্ষণ একটু আলাদা কথা বলে। সে জানায় পায়েল তাকে পছন্দ করত না। শিব আরও এক ধাপ এগিয়ে গিয়ে জানায়, পায়েল হারিয়ে যাওয়ার আগের দিন আমি নিজে দেখেছি হুকুম জোর করে ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। এই কথা শুনে
তেজস্বী হতভম্ব হয়ে বলে যে সে এসব কিছু জানে না। পুলিশ শিব লক্ষণের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই যতক্ষণ না পায়েল সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে আসে ততক্ষণ তাদের থানায় আটকে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর পুলিশ রেবতির ঘরের আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে স্পষ্ট দেখা যায় হুকুম একজন লোকের সঙ্গে কথা বলছে। পুলিশ দ্রুত লোকটির বাইকের নম্বর চেক করে, জানতে পারে লোকটির নাম গোপী। গোপীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় হুকুম আসলে আমার পুরানো বন্ধু হরিশ যাদব। অনেক বছর পর হঠাৎ ওর সঙ্গে দেখা হয়েছিল, কিছুক্ষণ কথা বলেছি, কিন্তু এখনো কোথায় থাকে বা ওর ফোন নম্বর কি সেটা আমি জানি না। এদিকে তেজস্বী এত ধকলের পর একেবারে অসহায় হয়ে পড়েছিল। পুলিশ তার নিরাপত্তার কথা ভেবে তাকে একটি এনজিওতে থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু পায়েল কোথায়? হুকুম ওর সঙ্গে কি করেছে? এরপর এক নতুন মোড় নেয় এই কাহিনী। বিমলা ঠাকুর নামের এক মহিলা পুলিশ স্টেশনে হাজির হয়ে অভিযোগ জানায় তার প্রতিবেশী বিষ্ণু যাদব 15 থেকে 16 বছরের এক মেয়েকে জোর করে ঘরে বন্দি করে রেখেছে। পুলিশ সঙ্গে সঙ্গে বিমলাকে পায়েলের ছবি দেখায় আর সে চমকে উঠে বলে, হ্যাঁ, এটাই সেই মেয়ে। এই খবর পেয়েই পুলিশ বিষ্ণু যাদবের বাড়ি হানা দেয়। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পায়েলের কোনো সন্ধান মেলে না। ঠিক তখনই ঘটনাস্থলে এসে হাজির হয় হরিশ যাদব তার স্ত্রী বিনার সাথে। হরিশকে সামনে দেখে পুলিশ অবাক হয়ে যায়। যাকে আমরা পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছি সে কিনা নিজেই পায়ে হেঁটে আমাদের সামনে এসে হাজির। হরিশ আসলে বিষ্ণুর ছোট ভাই। পুলিশ এবার হরিশকে পায়েল ও রেবতির খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সে একেবারেই নির্বিকারভাবে বলে, আমি কিছুই জানি না, পায়েল কোথায় আছে তাও জানি না, রেবতির খুনের সাথেও আমার কোনো সম্পর্ক নেই। পুলিশ তখন তাকে মুখোমুখি করে আরো বড় প্রশ্নের, তুমি তো রেবতি ও পায়েলকে কিনে এনেছিলে তাই না? কিন্তু হরিশ সহজভাবে উত্তর দেয়, আমি একজন লেবার কন্ট্রাক্টর, কাউকে কেনা বেচা করি না, বরং আমি ওদের সাহায্য করেছি। পুলিশ তার কথায় বিশ্বাস করে না। তারা এবার হরিশের ঘরেও তল্লাশি চালায়, কিন্তু এখানেও পায়েলের কোনো খোঁজ মেলে না। বিষ্ণু ও হরিশ পুলিশকে বোঝানোর চেষ্টা করে, আমরা ভদ্রলোক, বিমলা মিথ্যা অভিযোগ করেছে শুধু আমাদের বদনাম করার জন্য, যাতে ওর স্বামী আমাদের কাজগুলো হাতিয়ে নিতে পারে, কারণ সেও লেবার কন্ট্রাক্টর। কিন্তু পুলিশের সন্দেহ কমে না। তারা হরিশের কল ডিটেলস চেক করে, কিন্তু এতে তেমন কিছুই পাওয়া যায় না। তবে পুলিশের নজরে একটা অদ্ভুত তথ্য আসে, গোপী গত 1 মাস ধরে হরিশের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলছে। এটা দেখে পুলিশ নিশ্চিত হয় গোপী মিথ্যে বলেছিল। সঙ্গে সঙ্গে তারা গোপীকে থানায় ডেকে আনে এবং প্রচুর মারধর করে। পুলিশের মার খেয়ে গোপী শেষ পর্যন্ত সত্যিটা স্বীকার করে। সে জানায়, আমি হরিশকে আগে বড় বাড়িতে থাকতে দেখেছি, কিন্তু হঠাৎ দেখি সেই ছোট্ট এক ঘরে এসে উঠেছে। তখনই আমার সন্দেহ হয় আর আমি ওর উপর নজর রাখা শুরু করি। তারপর একদিন ইচ্ছা করে হরিশের সামনে আসি এবং তাকে রেবতির বিষয় নিয়ে ব্ল্যাকমেল করতে থাকি। আমি বুঝতে পারি এই ঘটনায় হরিশের বড় সড়ো হাত আছে, তাই তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে থাকি। কিন্তু শুধু টাকায় আমার লোভ মেটে না, আমার নজর পড়ে রেবতির ওপর। তারপর হরিশের সাহায্যে আমি রেবতির সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হই। গোপীর স্বীকারোক্তির পর পুলিশ এবার হরিশকে থানায় ডেকে আনে এবং তার মুখোমুখি জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু হরিশ কোনোভাবেই দোষ স্বীকার করে না। সে পুলিশের সামনে বলে গোপী পুরোপুরি মিথ্যা বলছে, আসলে গোপী রেবতির ঘরের আশেপাশে ঘুরঘুর করত। একদিন রেবতি আমাকে নিজেই বলেছিল গোপী সুযোগ পেয়ে রেবতির সাথে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের সন্দেহ হয়, তারা বুঝতে পারে হরিশ আসলে সত্য লুকাচ্ছে। কিন্তু সমস্যা একটাই, হরিশের বিরুদ্ধে পুলিশের হাতে কোনো শক্ত প্রমাণ নেই, তাই বাধ্য হয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। একইভাবে শিব ও লক্ষণের বিরুদ্ধেও কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাদেরও মুক্তি দেয়। এরপর রাত 11টার সময় এনজিও লোক পুলিশকে ফোন করে জানায় যে তেজস্বীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর তেজস্বী ভয়ভীত অবস্থায় হাঁপাতে হাঁপাতে পুলিশ স্টেশনে আসে। পুলিশ তাকে জল খাইয়ে শান্ত করে জিজ্ঞাসাবাদ করলে তেজস্বী জানায় যে আজ রাতে পায়েল তাকে ফোন করে বলেছিল রাত 11:30টার সময় কমলাবিহার নামে একটি জায়গায় দেখা করতে, কারণ শিবের সাহায্যে তারা গ্রামে ফিরে যাবে। তাই তেজস্বী সেখানে গিয়েছিল, কিন্তু পায়েল আসেনি। তেজস্বী হাত জোর করে পুলিশের কাছে অনুরোধ করে যেন তারা দ্রুত পায়েলকে খুঁজে বের করে। ঠিক তখনই হরিশের স্ত্রী বিনা এসে হাজির হয়। সে সাহস করে পুলিশকে জানায় যে সেদিন পায়েল তার মাকে খুঁজতে তাদের বাড়ি এসেছিল। তখন হরিশ তাকে ভুলিয়ে ভালিয়ে তার ভাই বিষ্ণুর বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে ফেলে। তারপর 2 ভাই তার উপর ঝাঁপিয়ে পড়ে তার রেপ করে। এই দৃশ্য দেখে বিনার শরীর কেঁপে উঠেছিল। পুলিশ তখন জিজ্ঞাসা করে, তাহলে সেদিন আমরা বিষ্ণুর বাড়িতে তল্লাশি চালিয়েও পায়েলকে খুঁজে পেলাম না কেন?
এর উত্তরে বিনা জানায় যে হরিশ পুলিশের গাড়ি বিষ্ণুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলেছিল, তাই সে পায়েলকে অন্য জায়গায় সরিয়ে ফেলে। আজ রাতে দুই ভাই দেরি করে বাড়ি ফিরবে জেনে বিনা পায়েলের পালানোর পরিকল্পনা করে। সে নিজের ফোন পায়েলকে দেয়, আর পায়েল তখন তার বয়ফ্রেন্ড শিব ও ভাই তেজস্বীকে ফোন করে কমলা বিহারে আসতে বলে। কিন্তু রাত 11:30টার সময় পায়েল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দুই ভাই বাড়ি ফিরে আসে। পায়েলকে বাড়িতে না দেখে তারা দুজন ব্যাকুল হয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এটা দেখে বিনা ভয় পেয়ে পুলিশ স্টেশনে এসে সব বলে দেয়, কারণ তারা যদি পায়েলকে একবার পেয়ে যায় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে। সব কথা শুনে পুলিশ পায়েলকে উদ্ধার করতে যাচ্ছিল, তখন একজন কনস্টেবল এসে জানায় যে ইন্ডাস্ট্রিয়াল জঙ্গল এলাকায় একটি মেয়ের লাশ পাওয়া গেছে। এটা শুনে পুলিশ অবাক হয়ে যায়। পুলিশ সেখানে গিয়ে দেখে মৃত মেয়েটি আর কেউ নয়, সে পায়েল। পায়েলকেও ঠিক ওর মায়ের মতো একই রকম ভাবে বারবার চাকু মেরে হত্যা করা হয়েছিল। এরপর পুলিশ পায়েলের দেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয় এবং বিষ্ণু ও হরিশকে থানায় তুলে এনে প্রচন্ড মারধর করে। মারধরের চোটে হরিশ এবং বিষ্ণু স্বীকার করে যে তারা এতদিন ধরে পায়েলকে ঘরে বন্দি করে রেখেছিল এবং তার ফোন কেড়ে নিয়ে তার রেপ করেছিল। তারা পায়েলকে খুঁজতে গিয়েছিল ঠিকই, কিন্তু তাকে খুঁজে পায়নি এবং তার হত্যাও করেনি। পুলিশ বুঝতে পারছিল না যদি হরিশ আর বিষ্ণু সত্যি কথা বলে থাকে তাহলে রেবতী আর পায়েলকে হত্যা করলো কে। এরপর রেবতী ও পায়েলের পোস্টমর্টম রিপোর্ট আসে। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে শরীরে যেখানে যেখানে চাকু মারা হয়েছিল তা 2 থেকে 3 ইঞ্চির বেশি গভীরে প্রবেশ করেনি। তাদের দুজনের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়েছিল। এটা থেকে পুলিশ বুঝে যায় যে রেবতী ও পায়েলকে হরিশ, বিষ্ণু, শিব ও লক্ষণ মারেনি। যে খুন করেছে তার হাতে বেশি শক্তি ছিল না। আসলে সে আর কেউ নয়, তেজস্বীই ছিল, যে তার মা ও বোনকে হত্যা করেছিল। তেজস্বী কেন এমন করলো এই বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে জানায় সে রাজস্থান ছেড়ে হুকুমের সাথে এখানে আসতে চায়নি, কিন্তু তার মা জোর করে তাদের এখানে এনেছিল। হুকুম তার মাকে অপমান করেছিল। মায়ের প্রতি হওয়া সেই অপমান সহ্য করতে না পেরে তেজস্বী নিজেই তাকে হত্যা করে। মাকে খুঁজতে গিয়ে দিদি পায়েল বাড়ি না ফেরায় সে পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে গিয়েছিল। সেদিন রাতে পায়েলের সঙ্গে ফোনে কথা বলে তেজস্বী খুব খুশি ছিল, কারণ সে নিজের গ্রামে ফিরে যাবে। কিন্তু যখন সে কমলা বিহারে পায়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন পায়েলের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। পায়েল জানায় যে হুকুম এবং তার ভাই তাকে এই অবস্থায় নিয়ে এসেছে। মায়ের সঙ্গে যা হয়েছিল একই ঘটনা বোনের সাথেও হয়েছে জেনে তেজস্বী ক্ষোভে পায়েলকেও হত্যা করে। ছোট্ট নাদান তেজস্বী ভালো এবং খারাপ মানুষের পার্থক্য করতে না পেরে অবশেষে নিজের পরিবারকেই শেষ করে ফেলে। সব শুনে পুলিশ বলে যে তার আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি, কারণ অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই পুলিশ রয়েছে। পোস্টমর্টম রিপোর্টে এটাও জানা যায় যে পায়েল প্রেগন্যান্ট ছিল, কিন্তু বাচ্চার বাবাকে তা জানার জন্য হরিশ এবং বিষ্ণুর ডিএনএ বাচ্চার ভ্রূণের সাথে ম্যাচ করা হয়, আর সেটা বিষ্ণুর ডিএনএর সাথে মিলে যায়। এরপর দুজনকে পক্সো আইনের অধীনে গুরুতর শাস্তি দেওয়া হয়। এর সাথে কাহিনী এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ধরনের সত্য ঘটনা দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।